হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা লাউ চাষ করছেন কিংবা করতে যাচ্ছেন তাদের জন্য বলবো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আজকের ভিডিওতে কিছু ঘরোয়া উপাদান দিয়ে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যাতে করে গাছে পোকাও হবে না, সেই সাথে গাছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে প্রচুর পরিমাণে লাউ হবে। এটি আপনি স্প্রে করে বা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এছাড়াও লাউ গাছে দ্রুত ফলন আনার জন্য এমন কিছু টিপস শিখিয়ে দেব যাতে করলে আপনারা এই কাটিং বা একটি বিকল্প কাটিং পদ্ধতি ব্যবহার করতে পারেন, যাতে করে লাউ গাছে প্রচুর স্ত্রী লাউ আসবে। এর প্রমাণসহ আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। এজন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। সেই সাথে লাউ গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এর বিস্তারিত জানতে পারবেন। চলুন শুরু করি। শুরুতেই হাইব্রিড জাতের লাউয়ের বীজ সংগ্রহ করে 24 ঘন্টা ভিজিয়ে রাখুন পানিতে। এবার 24 ঘন্টা হয়ে গেলে টিস্যু পেপার নিয়ে নিন। ঠিক এরকম 2 পার্টে টিস্যু পেপার নিয়ে এটাকে মাঝ বরাবর ভাঁজ করুন। ভাঁজ করা হয়ে গেলে ঠিক এরকম পানি ফেলে দিয়ে এই বীজগুলোকে, অর্থাৎ 24 ঘন্টা ভিজিয়ে রাখা বীজগুলোকে টিস্যু পেপারের উপর ঠিক এভাবে ঢেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এভাবে ভাঁজ করে সুন্দর করে টিস্যু পেপারটিকে মুড়িয়ে নিতে হবে। এবার মোড়ানো হয়ে গেলে এটাকে ঠিক এভাবে বসিয়ে একটি বাটির মধ্যে রেখে দিন। এবার 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 5 দিন পর যদি এই বাটির মুখটি খোলেন, তাহলে এই টিস্যুর মধ্যে দেখতে পাবেন যে বীজগুলো রেখেছিলেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে অঙ্কুরিত হওয়া শুরু হয়েছে, অর্থাৎ এরকম শিকড় বের হয়েছে। এবার কিছু পাত্র নিয়ে নেবেন। এখানে ছোট ছোট কাপ, অর্থাৎ আপনারা যে নুডলস খান তার কাপ ব্যবহার করতে পারেন, বা যে কোনো পাত্রে ঠিক এরকম গোবর সার সমৃদ্ধ মাটি নিয়ে নিতে হবে। পারলে আপনারা গোবর সারই ব্যবহার করবেন বা কম্পোস্ট ব্যবহার করতে পারেন। ঠিক এভাবে সুন্দর করে ভরে নিতে হবে। ভরা হয়ে গেলে অবশ্যই এর মধ্যে বীজগুলোকে দিয়ে দিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, ড্রেনেজ সিস্টেমের জন্য অবশ্যই ছিদ্রযুক্ত পাত্র হতে হবে। এবার সবগুলোকে, অর্থাৎ বীজগুলোকে সুন্দর করে এর মধ্যে বসিয়ে দিতে হবে। এভাবে খুব ভালোভাবে বসানো হয়ে গেলে এর উপরে হালকা পানি ঠিক এরকম করে দিয়ে দেবেন। এবার এটাকে অবশ্যই 7 দিনের জন্য রেখে দিতে হবে। 7 দিন পর যদি দেখাই, ঠিক এরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং পুষ্ট চারা হয়েছে। ঠিক আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন, এবার চারাগুলো আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া শুরু করবে। এখনই কোনো সার দেবেন না। চারা রোপণের ক্ষেত্রে অবশ্যই পাত্রের নিচে ঠিক এরকম ছিদ্র করে নেবেন। এবার সার তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে গোবর সারের সাথে কিছু পরিমাণ কম্পোস্ট সার কিংবা কিছু পরিমাণ ডিমের খোসা নিয়ে নিতে হবে। আপনারা যদি 3 ভাগ গোবর সার নেন, তার সাথে 1 ভাগ কম্পোস্ট এবং কিছু পরিমাণ ডিমের খোসা নিয়ে নেবেন। সেই সাথে কিছু পরিমাণ থিওভিটো এর সাথে মিশিয়ে দিতে পারেন, যাতে ছত্রাকের উপদ্রব কম হয়। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে একটি মিডিয়া তৈরি করে ফেলুন। আপনারা যদি হালকা মাটিও মেশান, কোনো সমস্যা নেই। এবার সুন্দর করে ড্রামের মধ্যে কিংবা পাত্রের মধ্যে বসাতে হবে। এই যে কিভাবে বসাবেন, এজন্য ড্রামের থেকে হালকা মাটি ঠিক এভাবে তুলে নিন, বা গোবর যে সার মেশানো মাটি তৈরি করলেন সেগুলো হালকা তুলে ঠিক এভাবে আলতো করে চারাগুলোকে বসিয়ে দেবেন। আমি এটি শুধুমাত্র বলছি যারা খুব সহজেই ছাদের উপরে কিংবা কোনো পাত্রের মধ্যে লাউ চাষ করতে যাচ্ছেন তাদের জন্য। এজন্য অবশ্যই এই পদ্ধতি মেনে নেবেন। এবার সুন্দর করে ঠিক এভাবে লাউয়ের চারাগুলো বসানো হয়ে গেলে এবার খুব ভালোভাবে কিছু পরিমাণ ডিমের খোসা এরকম করে বিছিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন, সার কিন্তু বেশি লাগছে না। এগুলো কিন্তু খুব কম খরচে তৈরি করতে পারবেন এই ডিমের খোসার জন্য। এটি পটাশিয়ামের সর্বোত্তম উৎস। এবার পানি উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। কিছুদিন পরে দেখতে পাবেন, অর্থাৎ 5 থেকে 7 দিন পরে গাছগুলো আরও বড় হওয়া শুরু হবে এবং খুব সুন্দর একটি শেপ হবে। এই অবস্থায় অবশ্যই আপনাকে কিছু পরিমাণ সার দিতে হবে। কি দেবেন চলুন প্রস্তুত প্রণালী দেখি। শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি। এবার এতে নিতে হবে 200 মিলি পরিমাণ পরিষ্কার পানি। হ্যাঁ ভিউয়ার্স, 200 মিলি পানি নিয়ে নেবেন। এবার নিতে হবে পেঁয়াজের খোসা। এটি খুবই মূল্যবান একটি সার, যা আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের বাড়ির কিচেনে, যেটি এই সার তৈরির জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা কিছু পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি, আপনারা যে কোনো পরিমাণ নিয়ে নিতে পারেন। এবার পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে, অর্থাৎ 200 মিলি পানিতে ঠিক এভাবে পেঁয়াজের খোসাগুলোকে চেপে চেপে ভিজিয়ে দিন। দরকার হলে চামচ ব্যবহার করতে পারেন।
এতে খুব সহজ হয়ে যাবে। তবে এই প্রক্রিয়াটা আরও সহজ করার জন্য অবশ্যই এর সাথে একটি উপাদান মেশাতে হবে, সেটি হলো লেবুর রস। আপনারা লেবুকে স্লাইস করে কেটে তার একটি টুকরো ঠিক এভাবে রস করে এই উপাদানের মধ্যে চিপে দিন। এবার এটাকে অবশ্যই কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে দ্রবণের মধ্যে মেশাতে হবে। এতে করে সার প্রস্তুত প্রক্রিয়া সহজ হবে এবং পেঁয়াজের খোসা গন্ধ হবে না। এটাকে 24 ঘন্টা রেখে দিন। 24 ঘন্টা পর দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর একটা কালারফুল দ্রবণ তৈরি হয়েছে। এটাকে একটি চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করান। এটি খুব গুরুত্বপূর্ণ একটি সারের উপাদান। এতে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। এবার একটি পাত্রে এটাকে ছেঁকে নিতে হবে। এজন্য আমরা একটি ছাঁকনি ব্যবহার করেছি। আপনারা যে কোনো ছাঁকনি ব্যবহার করে এটাকে ছেঁকে নেবেন। খেয়াল রাখবেন পেঁয়াজের খোসার একটা টুকরাও যেন না থাকে দ্রবণে। এটাকে সরাসরি গাছে দেবেন না। এজন্য প্রথমে একটি পাত্র নিয়ে নেবেন। এখানে একটি মগ ব্যবহার করেছি। এতে আপনারা 1 লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন। ভিউয়ার্স, 1 লিটার পরিমাণ পানি নেওয়া হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে যা করতে হবে, এর মধ্যে মেশাতে হবে সেই আগে থেকে তৈরি করলাম, হ্যাঁ ভিউয়ার্স, একটু আগে যেটা দেখালাম সেই দ্রবণটি এর মধ্যে মেশাতে হবে। অর্থাৎ আমরা যে পেঁয়াজের খোসার তরল সারটি তৈরি করলাম সেটি, এটি 200 মিলি পরিমাণ 1 লিটার পানির মধ্যে মিশিয়ে খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করিয়ে নিন। এভাবে নাড়াচাড়া করানো হয়ে গেলে এবার নিতে হবে একটি গুরুত্বপূর্ণ উপাদান। হ্যাঁ ভিউয়ার্স, এটি হলো ভাতের মাড়। এটি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হয়, কেননা অতিরিক্ত ব্যবহার করা গাছের জন্য ক্ষতিকর। কতটুকু ব্যবহার করবেন? প্রতি 1 লিটার পানির জন্য অবশ্যই 250 মিলি পরিমাণ ভাতের মাড় নিয়ে নিতে হবে। তো এখানে আমরা 250 মিলি ভাতের মাড় নিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, প্রথমে আমরা 200 মিলি পরিমাণ একটি পাত্রে নিয়ে নিলাম। এবার আরও 50 মিলি পরিমাণ এর মধ্যে নিয়ে নিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, টোটাল 250 মিলি পরিমাণ এই 1 লিটার পানির মধ্যে নিয়ে নেবেন। এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিন, যাতে দ্রবণটা খুব সুন্দর এবং খুব ভালো হয়। এবার যা মেশাতে হবে সেটি হলো থিওভিট। এটি হলো সালফারযুক্ত ছত্রাকনাশক। সালফারযুক্ত হওয়ার কারণে এটি ভিটামিনেরও কাজ করে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। এটি আপনারা 1 চা চামচ ব্যবহার করতে পারেন পুরো 1 লিটার দ্রবণের জন্য। অর্থাৎ এই দ্রবণটাকে বেশি পরিমাণ স্ট্রং করতে এই থিওভিট খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ব্যবহার করেছে এবং খুব ভালো ফলন হয়েছে। তো এটাকে মেশানো হয়ে গেলে এটা গাছে দেওয়ার জন্য কিন্তু একেবারেই প্রস্তুত। তবে গাছে দেওয়ার ক্ষেত্রে কিভাবে দেবেন? এটি স্প্রে করেও দিয়ে দিতে পারেন, কিংবা গাছের গোড়ায় ঠিক এভাবে গোবর সারের সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। এবার অবশ্যই গাছের চারপাশে খুব ভালোভাবে বৃদ্ধির জন্য জানলা করে দেবেন, এবং আপনারা পাইপ দিয়ে জানলা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটি বর্তমান ক্ষেত্রে, অর্থাৎ যারা টবে চাষ করছেন কিংবা ঠিক এরকম করে ছাদে চাষ করছেন, তারা এই পাইপ ব্যবহার করে জানলা দিতে পারেন। এটি কিন্তু খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে করা সম্ভব। এবার খুব সুন্দর করে এই লতানোগুলো, অর্থাৎ লাউ গাছের যে লতা রয়েছে সেগুলোকে এর উপর দিয়ে দিতে হবে। এবার নিচের গোড়ার অতিরিক্ত পাতা কেটে দেবেন, এতে করে গাছের চাপ কমবে। এবার হালকা ছাই মেশানো গোবর সার গাছের গোড়ায় দিয়ে দেবেন। এবার কি করবেন? এর সাথে কিছু পরিমাণ ডিমের খোসা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ডিমের খোসা কত কাজে লাগছে। এতে করে সারের বিকল্প হিসেবে আপনারা ডিমের খোসা ব্যবহার করবেন। এবার নিয়মিত গাছের গোড়ায় পানি দেবেন। যদি নিয়মিত পানি দিতে থাকেন, দেখতে পাবেন কিছুদিনের মধ্যে গাছগুলো বাড়তে শুরু করছে, এবং প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং প্রচুর পরিমাণে লাউ পাবেন। হ্যাঁ ভিউয়ার্স, এটা একদম সত্য। এবং আপনারাও যদি এই পদ্ধতি ব্যবহার করে থাকেন, তাহলে ছাদে খুব সহজে লাউ চাষ করতে পারবেন। এছাড়াও এই পদ্ধতি আপনারা মাটিতে বা নর্মাল জমিতেও চাষাবাদ করতে পারেন। পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব।